বুরাক সাহেব রুমের ভেতর অস্থিরভাবে পায়চারি করে যাচ্ছেন। কখনো জানলার কাছে গিয়ে দাঁড়াচ্ছেন, আবার কখনো ঘুরে ফিরে একই জায়গায় এসে থামছেন। মুখে জমে আছে দম বন্ধ করা রাগ, চোখে অস্বস্তির আগুন। ঘরের একপাশে সোফায় বসে আছেন নিশাত বেগম। স্বামীর এই অস্বাভাবিক অস্থিরতা দেখে তার বুকের ভেতরেও একরাশ দুশ্চিন্তা জমতে থাকে। আর থাকতে না পেরে তিনি উদ্বিগ্ন গলায় বলে উঠলেন, তোমার কি হয়েছে একটু বলবে? এরকম লাগছে কেন তোমায়? কথাটা কানে যেতেই বুরাক সাহেবের চলাফেরা হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে নিশাত বেগমের দিকে ফিরে তাকালেন। চোখে তখন দমিয়ে রাখা ক্ষোভ, গলায় রাগের কঠিন সুর। তোমার দুই ছেলের মাথা নষ্ট হয়ে গেছে। সারাদিন ম্যানশনে থেকেও কি ছেলেদের চাল চলন নজর রাখতে পারো না? নিশাত বেগম ভ্রু কুঁচকে উঠলেন। কথাটা যেন তার কানে ঠিকমতো ঢুকলো না। বিস্ময় আর অস্বস্তি মিলিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন। কেন? আমার ছেলেরা আবার কি করেছে? বুরাক সাহেব এবার মুখ ফিরিয়ে নিলেন, যেন সরাসরি তাকিয়ে কথাগুলো বলতে তার নিজেরই অসহ্য লাগছে। গম্ভীর চাপাস্বরে তিনি বললেন, শোনো নিশাদ, আমার পরিবারকে তুমি যেমন নিজের করে নিয়েছো, ঠিক তেমনই আমিও আমার দায়িত্ব পালন করছি তোমার পরিবারের জন্য। এই কথাটা শুনে নিশাত বেগম একেবারে হতভম্ব হয়ে গেলেন। হঠাৎ করে এমন কথা কেন? এই কথার ভেতরের ইঙ্গিতটাই বা কি? তিনি কিছু বলার আগেই বুরাক সাহেবের কণ্ঠে আবার কানে এসে লাগলো। কিন্তু আমি কোনো সম্পর্ক খারাপ করতে চাই না। জাহানারা যতদিন আছে ততদিন যেন ওর মেয়েরা আমার ছেলেদের থেকে দূরে থাকে। একজনের মাথা তো নষ্ট হয়েই গেছে, আরেকজনও সেই পথে হাঁটছে। নিশাত বেগমের মাথার ভেতর যেন কিছুই ঢুকছে না। কথাগুলো কেমন এলোমেলো লাগছে, অথচ ভেতর ভেতরে একটা অজানা ভয় ধীরে ধীরে দানা বাঁধছে। তিনি সোফা ছেড়ে উঠে সরাসরি বুরাক সাহেবের সামনে গিয়ে দাঁড়ালেন। কণ্ঠে চাপা কাঁপুনি নিয়ে বললেন, এসবের মানে কি? তোমার বড় ছেলে সম্পর্ক দেখছে না, সমাজ দেখছে না, লোকজন দেখছে না। সে যখন যা ইচ্ছে তাই করছে। আমার কানে কি খবর আসে না? 2 দিন পর বিয়ে, সেটাও বলতে বসেছে, শুধুমাত্র জাহানারার ছোট মেয়ের জন্য। আর এগুলো আমি কখনোই মানব না। কথাগুলো শুনতেই যেন নিশাত বেগমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সে হতবাক হয়ে বলে উঠলেন, এসব কি বলছো তুমি? এগুলো হতে পারে না। কিন্তু বুরাক সাহেব তখন রাগের একেবারে চরম সীমায় পৌঁছে গেছেন। চোখে বিরক্তি, গলায় তীব্র ক্ষোভ নিয়ে তিনি প্রায় চিৎকার করে বললেন, আমি ভেবেছি কায়েন হয়তো রাইভাল টিমের কারণে চিন্তায় আছে, কিন্তু না, সে তো ওই মেয়ের জন্য পাগলামি করছে। ওই মেয়ে নিজে থেকে না গেলে কায়েনের মতো ছেলে কখনোই এরকম পাগল হতো না। আমার বলতেও লজ্জা লাগছে, তারা কি করে বেড়াচ্ছে। নিশাত বেগমের মুখে হাত চলে গেল, যেন বিশ্বাসই করতে পারছে না। তুমি কি কিছু দেখেছো বা শুনেছো? চোখ কান খোলা রাখলে তুমিও দেখতে পারতে, শুনতে পারতে। আর আমার ছোট নবাবের কথা কি বলবো? সে তো কিছুক্ষণ আগেই জাহানারার মেজো মেয়েকে কুলে নিয়ে নিজের ঘরে ঢুকলো। মেয়েগুলোকে ভালো ভাবতাম, কিন্তু এ কি জঘন্য! কথাগুলো শেষ হতেই ঘরের ভেতর এক ভারী নীরবতা নেমে এলো। নিশাত বেগম বুরাক সাহেবের হাত ধরে বলে উঠল, এরকম যদি হয়, আমি নিজেই আমার ছেলেকে বোঝাবো। কাঁপছে, কিন্তু সে থেমে নেই। কালো হুডি আর জিন্সের আড়ালে নিজেকে পুরোপুরি মুড়িয়ে নিল। হৃদয়া জানে আর কোনো ফাঁকি নেই। তাকে জানতেই হবে যার জন্য সে এতটা দুর্বলতা স্বীকার করছে তার প্রকৃত স্বভাব কতটা জঘন্য। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে রুমের সামনে দিয়ে নয়, বরং পেছনের ব্যালকনির ছোট কর্নার ধরে শাড়ির সাহায্যে সাবলীলভাবে নিচে নেমে যেতে লাগলো। মার্শাল আর্টসের প্রায়োগিক দক্ষতায় হৃদয়ের প্রতিটি পদক্ষেপ ছিল নিখুঁত, প্রায় অবিচল। কিন্তু তার হৃদয় ভয়ের উত্তেজনার মিশ্রণে জোরে জোরে ধকধক করছে। মাটিতে পা পড়ার সঙ্গে সঙ্গে বুক কেঁপে উঠল। কিন্তু সে নিজের ভয়কে পেছনে ফেলে ঝড়ের মতো গতি নিয়ে ছুটতে লাগলো। পাঁচিলের কাছে পৌঁছানোর মুহূর্তে সে দেখতে পেল পেছনের গেটে দুজন গার্ড চৌখস দৃষ্টিতে পাহারা দিচ্ছে। হৃদয়ের চোখ দ্রুত চারপাশে চোখ বুলিয়ে নিল। সেখানে কিছু পাথরের টুকরো নজরে এলো তার। মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে হৃদয় এক টুকরো পাথর তুলে ছুঁড়ে মারল বাগানের দিকে। দুই গার্ড হঠাৎ শব্দের দিকে দৃষ্টি দিল, আর সেই ফাঁকেই হৃদয়া ঝড়ের মতো পাঁচিলের দেয়াল পেরিয়ে বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর কায়নের
কিছুক্ষণ পর কায়ানের রোলস রয়েসখানা ম্যানশনের সামনে এসে থামল। যে মানুষটা যাওয়ার সময় ভাঙা, এলোমেলো আর নেশায় ডুবে ম্যানশন ছেড়েছিল, এখন সেই মানুষটাই তার ঠিক বিপরীত। মুখে অদ্ভুত এক প্রশান্তির হাসি, চোখে তীব্র আত্মবিশ্বাস, যেন ভেতরে ভেতরেই কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। গাড়ির দরজা বন্ধ হতেই সে তীব্র বেগে ম্যানশনের ভেতর ঢুকে পড়ল। ঠোঁটের কোণে থাকা হাসিটা যেন আর চাপা দিতে পারছে না। ঠিক তখনই ড্রয়িং রুমে বসে থাকা নিশাত বেগম কায়ানকে এই অবস্থা দেখে থমকে গেলেন। তার কণ্ঠে বিস্ময় নিয়ে তিনি বলে উঠলেন, এরকম অবস্থায় কোথা থেকে আসলি? কথাটা কানে যেতেই কায়ানের পা থেমে গেল। সে ধীরে ধীরে নিশাত বেগমের দিকে তাকালো। চোখে এখনো সেই অদ্ভুত আনন্দের ঝিলিক। হালকা স্বরে তিনি তাড়াহুড়ো লুকোতে না পেরে বলে উঠল, মাম্মা, আমি তোমায় পরে সব বলছি। আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে। নিশাত বেগম আরো বসলেন না। তিনি উঠে দাঁড়ালেন। দুপা এগিয়ে এসে কায়ানের দিকে তাকিয়ে স্নেহ আর উদ্বেগ ভেজা কণ্ঠে বলে উঠলেন, নিজের একই অবস্থা করেছিস? নিজেকে একবার দেখেছিস? কায়ান যেন ওই প্রশ্নটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সে মায়ের হাত ধরে ফেলল। চোখে মুখে একরাশ উচ্ছ্বাস নিয়ে বলল, এবার আমার সব কিছু জীবন্ত হয়ে উঠবে মাম্মা, কিন্তু এই মুহূর্তে আমাকে যেতে দাও। আমি পরে সব বলছি। এই কথা বলেই সে নিশাত বেগমের হাত ছেড়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে নিশাত বেগমের কণ্ঠ কঠিন হয়ে উঠল। আগের স্নেহের জায়গায় ঢুকে পড়ল দৃঢ়তা। দুদিনের মধ্যে নিজের চেহারা ঠিক করে নিস। যেহেতু দুদিন পর তোর বিয়ে, তাই মনে করিয়ে দিলাম। এই কথাটা কায়নের কানে যেতেই সে থমকে দাঁড়ালো, ভ্রু কুঁচকে গেল, কারণ মায়ের এই সুর তার জন্য অপ্রত্যাশিত। ধীরে ধীরে সে পেছন ফিরে তাকালো। নিশাত বেগমের চোখে চোখ রেখে ঠোঁটের করে সেই আত্মবিশ্বাসী হাসি টেনে দৃঢ়স্বরে বলল, কিন্তু মাম্মা, দুদিন পর তো কোনো বিয়ে হচ্ছে না। কথাটা শুনে নিশাত বেগম চমকে উঠলেন। চোখ বড় বড় হয়ে গেল তার, যেন মুহূর্তের মধ্যে সব হিসেব উল্টে পাল্টে গেছে। তিনি কিছু বলতে যাবেন, কিন্তু কায়ান কোনো সুযোগ দিল না। নিশাত বেগমের পরবর্তী প্রশ্নের অপেক্ষা না করেই সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলো। করিডোর পেরিয়ে তার পায়ে যেন ঝড় বয়ে যাচ্ছে। প্রতিটি ধাপে উত্তেজনা, চোখে মুখে এক অদ্ভুত আনন্দের ঝিলিক। সরাসরি রিদিয়ার রুমের সামনে এসে থামল সে। পকেট থেকে পাসওয়ার্ড কি বের করে প্রেস করতেই দরজা খুলে গেল। রুমে ঢুকেই যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ল তা হলো নিস্তব্ধতা। অস্বস্তিকর ভারী এক নিস্তব্ধতা। রু, রু। কিন্তু কোনো উত্তর এলো না। হাসিটা ধীরে ধীরে তার মুখ থেকে মিলিয়ে যেতে লাগলো। বুকের ভেতর হঠাৎ করে কেঁপে উঠল কিছু একটা। সে ওয়াশরুমের দিকে এগোলো। দরজায় আঙুল টোকা দিয়ে একটু চিন্তিত, একটু অনুনয় কণ্ঠে বলল, রু, রু, তুই কি ভেতরে থাকলে রেসপন্স কর। রু, রু প্লিজ, রাগ করিস না। রু জান, প্লিজ একবার কথাটা শোন। কিন্তু সেখানে কোনো সাড়া এলো না। না ভেতর থেকে কারো উপস্থিতির আভাস, না কোনো শব্দ। কারণ একটু থমকে গেল। মনে মনে ভাবলো হয়তো অন্য কোনো রুমে আছে। এই ভেবে সে রুম থেকে বেরোতে যাবে। ঠিক তখনই তার চোখে পড়লো খোলা ব্যালকনির দিক। বাতাসে উঠছে একটা সূক্ষ্ম কাপড়। অজান্তেই তার পা সেদিকে এগিয়ে গেল। ব্যালকনিতে পা রাখতেই চোখে পড়লো শাড়ির সেই বাঁধন। মুহূর্তেই কায়নের চোখে রক্ত জমে উঠল। আনন্দের সব রং এক নিমেষে উধাও হয়ে গেল। হাতের গ্রিপ শক্ত হয়ে মুঠো চেপে ধরল। গলার শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল। বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ার শব্দ যেন সে নিজেই শুনতে পেল। দাঁতে দাঁত চেপে কঠিন কণ্ঠে বলে উঠল, হাউ ডিয়ার ইউ। সাদা আলোটা এই ডার্ক রুমটা আজ পুরো আলো করে আছে। প্রথম কোনো নারী জায়গা পেয়েছে এমিরের এই আভিজাত্য রুমের অভিজাত বিছানায়। এমিরের অগন্তি মেয়ের সঙ্গে চলাফেরা, তবুও এই ম্যানশনের এই বেডরুমে কখনো কোনো মেয়ে জায়গা পায়নি। কিন্তু আজ জিনিয়া শুয়ে আছে এমিরের রাজকীয় বিছানায়। জিনিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভুলেই গেছে তার একবার নীলের কাছে যেতে হবে। জিনিয়া শুয়ে আছে এমিরের বিছানায়। এমির রুমের কৃত্রিম টেম্পারেচার উষ্ণতায় ভরিয়ে দিল। এমির বরাবরের মতো উন্মুক্ত, শুধু পরনে এক ঢিলেঢালা ধূসর ট্রাউজার। কোমরে ক্যালভিন ক্লেইন ট্র্যাঙ্কের কালো বর্ডারটা খানিকটা উকি দিচ্ছে। উন্মুক্ত পেক্সের উপর খোদাই করা ট্যাটুটি আলোয় আরো স্পষ্ট হয়ে ওঠে। সোফার গদিতে শরীরটা আলগোছে ছড়িয়ে আছে এমিরের।
তার ওই বাদামি চোখের গভীরতা যেন অদ্ভুত একটা টান নিয়ে স্থির হয়ে আছে, ঠিক জিনিয়ার দিকেই। চোখ দুটোতে এক ধরনের নির্লিপ্ত আগুন। নীরবতার মধ্যেও কথার চেয়ে বেশি বলছিল। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীর পায়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। দুই পকেটে হাত দিয়ে ঠোঁটের কোণ এগিয়ে গেল জিনিয়ার দিকে ঝুঁকে জিনিয়ার নাকে একটা মিষ্টি চুমু দিয়ে ফিসফিস করে বলে উঠল, সবসময় নাকের ডগা এত রাগ রাখো? তোমার এই রাগের যদি পাস্তা নুডলস না করি তবে আমিও এমির ড্যানিজ আর্সলান না। টিকটিকির বাচ্চা সহ সরি, মাই মিড নাইট ক্যাট। জিনিয়ার গরম নিঃশ্বাস এসে পড়ছে এমিরের গলায়। সেই উষ্ণতায় এমিরের চোখ বড় বড় হয়ে গেল। গলার অ্যাডামস অ্যাপেল উপর নিচ হতে লাগলো। এর মধ্যেই পেছন থেকে আইদিনের কণ্ঠস্বর ভেসে আসলো, ড্রাঙ্ক স্লিপিংয়ের সুযোগ নিচ্ছিস? এমির থতমত খেয়ে জিনিয়ার থেকে সরে চুলের মধ্যে হাত গুজে ধরা খাওয়ার মতো একটু দুষ্টু হাসি দিয়ে বলে উঠল, তুমি আর বাসায় আসার সময় পেলে না? এই বলে আইদিনের দিকে এগোতে এগোতে আবার বলল, আর আমি কোনো সুযোগ নিচ্ছি না। যদি এই মেয়ে জেনে যেত তবে আমাকে রাইফেল ছাড়াই উড়িয়ে দিত। এমিরের কথায় আইদিন মুখটা ম্লান করে সোফায় বসতে বসতে বলল, আমার নীল সুন্দরী তো আমায় চোখের রাইফেলে উড়িয়ে দিচ্ছিল, আর আঙ্কেল কথার রাইফেলে। আঙ্কেলের থেকে বাঁচতে 2 রাস্কেলের পেছনে গেলাম। তারা এখন সুন্দরীদের প্রেমে পড়ে পাগলের মতো নেশা করে ভণ্ডামি করছে। হুশ। এমির ব্রুকোচকে বলে উঠল। দুজন মানে? আইদিন এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জবাব দিল, কয় আর নিকো। কথাটা শুনতেই এমিরের চোখ মুখ হতভম্ব হয়ে বলে উঠল, ব্রোর মতো কি নিকো ব্রো পাগল হয়ে গেল? ও বেটা আগাগোড়াই পাগল, বরং তোর পাগলামো দেখে আমি অবাক। আইদিন এই কথা শেষ করে এমিরের দিকে তাকিয়ে বলে, ব্ল্যাক সুন্দরীকে ওর ঘরে রেখে আয়। পরিবেশ গরম মনে হচ্ছে। এই অবস্থায় ব্ল্যাক সুন্দরীকে তোর রুমে দেখলে সমস্যা। কথাটা শোনা মাত্রই এমিরের মুখ চুপসে গেল। এমির আইদিনের দিকে তাকিয়ে বলল, কেন, সমস্যা কোথায়? অ্যাঞ্জেলকে বলেছি ও আমার রুমে আছে, যেন ম্যানেজ করে নেয়। কিন্তু এমিরের কথায় কিছুতেই আইদিন আজ সহমত হলো না। সে আবার বলে উঠল, অনেক সমস্যা, পরে বোঝাচ্ছি, আগে যা, ওকে রেখে আয়। এমির মাথা ঝাঁকিয়ে কথা বাড়ালো না। জিনিয়ার কাছে গিয়ে ওকে আবারও নিজের উন্মুক্ত বুকে উঠিয়ে নিল। ওঠানোর সময় মোড়ামুড়ি করছিল, তবে এমিরা সেদিকে ধ্যান দিল না। দরজার কাছে গিয়ে একবার করিডোর দিয়ে দেখে নিল কেউ আছে কিনা, তবে করিডোর ফাঁকা দেখে আর দাঁড়ালো না। বেরিয়ে গেল জিনিয়াকে নিয়ে। রুমের ভেতর যেন অদৃশ্য ঝড় বইছে। লায়লা এদিক ওদিক হাঁটছে, পায়ের শব্দে মেঝে কেঁপে উঠছে। চুলমুঠি করে টেনে ধরেছে সে। হতাশার ক্ষোভ মিলে মুখটা লাল হয়ে আছে। লায়লার পেছন পেছন নায়লা বেগম দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আচমকা থেমে গিয়ে তীব্র উৎকণ্ঠা বলে উঠলেন, আমার প্রিন্সেস, বলো কি হয়েছে? না বললে বুঝবো কি করে? কিন্তু লায়লা যেন শব্দ শুনতেই পাচ্ছে না। চোখের আগের আগুন, শ্বাস কেঁপে উঠছে। সামনে সোফায় বসে আছে রোশান আর কামাল সারসলামাজ। দুজনের চোখে উদ্বেগ। তাদের অবাক দৃষ্টি লায়লার উপর স্থির। বাইরের ড্রয়িং রুমে হাসি ঠাট্টা, আলো ঝলমল, বিয়ে বলে কথা, মেহমানদের ভিড়, কোলাহল, উচ্ছ্বাসে ভরে উঠেছে পুরো বাড়ি। কিন্তু এই রুম যেন গভীর অন্ধকার। এক ধরনের আশঙ্কা আর টান টান উত্তেজনা ভর করে আছে। হঠাৎ রোশান উঠে বসে পড়ল, ভ্রু কুচকে, কৌতূহল আর দুশ্চিন্তার মাঝামাঝি স্বরে বলে উঠল, এরকম কেন করছিস? পাশ থেকে কামাল সাহেব সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল লায়লার সামনে। লায়লার সামনে এরকম ভাবে কামাল সাহেব আসায় লায়লা হুট করে দাঁড়িয়ে পড়ল। লায়লার আগে কাঁপতে কাঁপতে বলে উঠল, ড্যাড প্লিজ আমার সামনে থেকে সরে যাও। কথাটা শোনা মাত্রই নায়লা বেগম অবাক হয়ে গেলেন। কিন্তু কামাল সাহেব একটা মৃদু হাসি দিয়ে লায়লার মাথায় হাত দিয়ে নরম কণ্ঠে বলে উঠল, আমার প্রিন্সেস যদি তার প্রবলেম না বলে তবে সলিউশন কি করে করব? পাশ থেকে নায়লা বেগমও কঠিন সুরে বলে উঠলেন, একটু আমার ছেলে তাকে ওই মেনশন থেকে আমাদের পাঠানো গিফটগুলো ফেরত দিয়ে বের করে দিয়েছে। ওপর থেকে তোর এই অবস্থা। লায়লা এবার খুব ঝরা চোখে একবার নায়লা বেগমের দিকে তাকিয়ে কামাল সাহেবের দিকে তাকিয়ে তার বুকে মাথা গুজে
রাগে জ্বলা কণ্ঠে কাঁপতে কাঁপতে বলে উঠল, ড্যাড, আজ পর্যন্ত আমি আমি যা চেয়েছি সব পেয়েছি, সেটা ভালো করে হোক বা ছিনিয়ে নিয়ে। তবে এবার কেন উল্টো হচ্ছে? কথাটা ঘরে বজ্রপাতের মতো পড়ল। সবাই স্তব্ধ। রোশন ধীরে ধীরে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, অবিশ্বাসে চোখ বড় বড়। এসব কি বলছিস? লায়লার চোখ বেয়ে পানি বেরিয়ে পড়ল। কামাল সাহেবের বুক থেকে মাথা উঠিয়ে বলে উঠল, কায়ান ওয়ান্টস টু ব্রেক দিস ম্যারেজ। এক মুহূর্তে সবার নিঃশ্বাস আটকে গেল। টান টান নীরবতা রুমটাকে শ্বাসরুদ্ধ করে ফেলল। নায়লা বেগম স্থবির চোখে তাকিয়ে আছে, কান যেন বিশ্বাস করতে চাইছে না। ঠিক তখনই কামাল সাহেব ক্রুদ্ধ হয়ে গর্জে উঠলেন। এসবের মানে কি? লায়লা চিৎকার করে বলে উঠল, ড্যাড, তুমি এখনো মানে বুঝতে পারছো না? কায়ান আমাকে বিয়ে করবে না। রোশন লায়লা বেগমের দিকে একবার তাকিয়ে লায়লার দিকে ফিরে গম্ভীর স্বরে বলে উঠল, বিয়ে করবি না মানে? বিয়ে তো করতেই হবে, না করতে চাইলে আসল জায়গায় টার্গেট করা হবে। কথাটা শোনা মাত্র লায়লা এগিয়ে এসে বলে উঠল, কোনো কাজ হবে না, আমার ভাবা হয়ে গেছে। যা করার আমিই করব, তোমরা কোনো প্রশ্ন করবে না। তবে নায়লা বেগম পেছন থেকে এসে লায়লার কাজ চেপে বলে উঠল, প্রিন্সেস, তোমার যা করার তাই করো, কারণ তোমার কায়ান চাই, আর আমাদের কায়ানের শীত চাই। এবার নায়লা বেগমের ঠোঁটে ফুটে উঠল এক হিসেবি বিষাক্ত তাচ্ছিল্যের হাসি। কামাল সাহেব মেয়ের দিকে তাকিয়ে অনায়াসে দৃঢ়তার সমর্থন করে বলে উঠলেন, ইউর মম ইজ রাইট সুইটি। রুমের নিস্তব্ধতা তখন আর নিস্তব্ধতা নয়। অভিমান, ক্ষোভ, ক্ষমতা আর অসুস্থ ভালোবাসা মিলেমিশে সেই নীরবতাকে ছুরি দিয়ে কেটেও যেন শেষ করা যায় না। সোডিয়াম বাতির হলুদ মলিন আলোয় হৃদয়ার অবয়ব যেন আরো ক্ষীণ, আরো ক্লান্ত। তবুও স্থির দৃষ্টিতে সে দাঁড়িয়ে আছে। সামনে মার্শালো কালো জ্যাকেট, কালো জিন্স পরে হাতের চাবির রিং ঘোরাচ্ছে। ঠোঁটে সেই অভ্যাসগত বাঁকা হাসি। পাতলা কুয়াশা হালকা ঠান্ডা বাতাসে দুলছে। রাতের নীরবতা কাঁপিয়ে শুধু দূরের সাগরের ঢেউ আর কয়েকটা কুকুরের শব্দ। হৃদয়া দু হাতে জড়িয়ে বুকের সামনে গুজে রাখল। ঠান্ডা নয়, ভেতরের অস্থিরতা লুকোতে। চোখে বিরক্তির ঝিলিক নিয়ে বলে উঠল, যা বলার তাড়াতাড়ি বলেন। মার্সেলো বাঁকা হাসি দিয়ে বলে উঠল, আরে এত তাড়া কিসের জানার জন্য? হৃদয়া তার রাগান্বিত চাহনি দিয়ে মার্সেলোর দিকে তাকিয়ে বলল, আমার এখানে দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছা নেই। আমি জানি আমি কি করে এসেছি। আচ্ছা আচ্ছা, এত রাগ করতে হবে না বলছি, তবে আমার গাড়িতে বসতে পারি? হৃদয়া ভ্রু উঁচু করে তাকিয়ে বলে উঠল। এখানে কি সমস্যা? মার্সেলো নিচু হয়ে হৃদয়ার মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল। বাতাসেরও কান আছে। হৃদয়া নিজের মাথা পেছনে ঝুঁকিয়ে বলে উঠল, দূর থেকে কথা বলেন, দূর থেকে কথা বলেন, এত কাছে আসছেন কেন? মার্সেলো মুচকি হাসল, ঠোঁটের কোণে ব্যঙ্গ করে বলে উঠল, এতটা কাছে যদি কায়ান দাঁড়িয়ে থাকতো, নিজেকে এইরকমভাবে পেছনে সরিয়ে নিতে পারতে? এই কথায় হৃদয়ার চোখ হঠাৎ স্থির হয়ে গেল। দুঃখ আর রাগের মিশ্র ঝড় বুকের ভেতরে বয়ে গেল। কায়ানের নাম কেন? এ কেন বারবার এই দুর্বলতম স্থানে আঘাত করল? যেন যেখানে খোঁচা দিয়ে তার সহ্য ক্ষমতা মাপছে। তবু সে দাঁত চেপে সব সহ্য করছে, কারণ সত্যিটা তার প্রয়োজন। সে সত্য যা তার জীবন ওলট পালট করে দেবে, কিন্তু আজ সে পিছিয়ে যাবে না। মার্সেলো আবারও বাঁকা হাসি টেনে ঘুরে নিজের গাড়ির দিকে যেতে যেতে বলে উঠল, রাগ করো না নাইট স্প্যারো, তুমি বলেছিলে তুমি জানতে চাও না কায়ানের ব্যাপারে, কিন্তু দেখো এত রাতে এত রিস্ক নিয়ে এইখানে দাঁড়িয়ে আছো। পেছন থেকে হৃদয়া বলল, আমি কিন্তু গাড়িতে ওঠার জন্য রাজি হইনি। হৃদয়া আমি রাগ জানি তুমি এখন গাড়িতে আগুনের আসবে। মতো দিকে দিকে করছে। আমি সত্যিটা জানতে চাই, নইলে এসব সহ্য করতাম না। দেখিয়ে দিতাম আমার সঙ্গে ফাইজলামি করার মজা কত সুন্দর। মার্সেলো গাড়ির দরজা খোলে। দরজাটা হাতে দিয়ে ধরে দাঁড়িয়ে হৃদয়াকে ডেকে বলে উঠল। প্লিজ ম্যাম কাম। হৃদয়া দাঁতের ফাঁক দিয়ে রাগ ঝাড়তে ঝাড়তে পা বাড়িয়ে দিল গাড়ির দিকে। গাড়ির কাছে যেতেই হৃদয়া বসতে যাবে, ঠিক তখনই মার্সেলো পা বাড়িয়ে দিতেই
দূরত্ব কমে যাওয়ায় হৃদয়ের ভারসাম্য হারিয়ে শরীর দুলে পড়ে যেতে লাগলো। মুহূর্তের মধ্যেই মার্সেলের হাত শক্ত করে তাকে জড়িয়ে ধরল। কোমরে চাপ, বুকের পেশিতে ধাক্কা, হৃদয়ের নিঃশ্বাস আটকে আসলো। চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। মার্সেলো তার কানের কাছে নরম স্বরে বলে উঠল, ঠিক আছো? লাগেনি তো? হৃদয় ভাবলো হয়তো মার্সেলো তার হেল্প করছে। তখন কৃতজ্ঞতার খাতিরে মার্সেলোর হাত ছাড়িয়ে বলে উঠল, থ্যাংক ইউ, আমি ঠিক আছি। হৃদয় গাড়িতে বসতেই মার্সেলো গাড়ির দরজা লাগিয়ে দিল। দরজা বন্ধ হতেই গাড়ির ভেতরের নীরবতা যেন আরো ভারী হয়ে ওঠে। বাইরে দাঁড়িয়ে মার্সেলো সে রহস্যময় হাসি মুখে রেখে গাড়ির অন্য পাশে গিয়ে বসতে এগিয়ে যায়, যেন সবকিছু নিয়ন্ত্রণ তার হাতেই। তার নিজের রুম থেকে আইপ্যাডে ম্যানশনের ব্যাকইয়ার্ডের সিসিটিভি ফুটেজ চেক করতে করতে ঠোঁটের কোণে এক রাগ জমা হাসি টেনে বলে উঠল, রু রু এত কি জরুরি দরকার ছিল যার জন্য এই রাস্তা চুজ করলে? কথাটা বলা যেন না বলা বরফের মতো, অথচ ভিতরে জ্বলন্ত আগুন। রাগে হাত কাঁপছে। সে আইপ্যাডটা ছুঁড়ে ফেলে দিল বিছানায়। ড্রয়ার খুলতেই হাতের শিরাগুলো ফুলে উঠল। দ্রুত বন্দুক বের করে কোমরে গুজে নিল। শরীরে উত্তাপ জমে আছে, এমনকি ওই রাতের ঠান্ডা হাওয়াও সে উত্তাপ থামাতে পারছে না। শরীর বেয়ে ঘাম নেমে আসছে। ভ্রুতে ঝুলে থাকা ধাতব পিয়ার্সিং আলো ঝলসে উঠছে। চোখ দুটো তীব্র, রাগে ধুকধুক করছে, যেন এক মুহূর্ত পরেই বিস্ফোরণ হবে। কোনো কথা না বলে দরজা খুলে আগন্তুকের মতো বেরিয়ে গেল। করিডোরের বাতিগুলো হলুদ আলো আর তার পায়ের শব্দে সঙ্গে তাল মিলিয়ে কাঁপতে থাকলো। নিচে নামতে যাবে এমন সময় বুরাক সাহেবের কণ্ঠ প্রতিধ্বনির মতো ভেসে এলো। কোথায় যাচ্ছ? পাশে দাঁড়ানো নিশাত বেগমের চোখে মুখে যেন চিন্তা ছেয়ে আছে, চোখে ভয়, অজানা আতঙ্কের ঝিলিক। কিন্তু কায়ান একবারও ফিরে তাকালো না, কোনো জবাব দিল না। তার পায়ের শব্দ করিডোর ভেদ করে বাইরে ছুটল, যেন তাকে থামানোর ক্ষমতা কারো নেই। বুরাক সাহেব নিশাত বেগমের দিকে তাকিয়ে রাগ আর অবিশ্বাসে নাক ফুলিয়ে বলে উঠল, চিনতে পারছো এই ছেলেকে? নিশাত বেগম কোনো জবাব দিল না। তিনি তো বুঝতে পারছে না কি হচ্ছে। এদিকে কায়ান ব্যাকইয়ার্ডের দিকে এগিয়ে যাচ্ছে, তার পদক্ষেপে রাগের ছাপ। শরীর দিয়ে এক ধরনের অস্থির ক্রোধ ছড়িয়ে পড়ছে। যে তার চোখের গভীরে তাকাবে তার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত নেমে যাবে। ব্যাকগেটের দুই গার্ড দূর থেকে কায়ানের মুখের রাগান্বিত অভিব্যক্তি দেখে থমকে গেল। তারা জানে মিস্টার কায়ান কখনো নিজের পায়ে এখানে আসে না। একজন কাপা গলায় বলে উঠল, স্যার স্যার। বাক্য শেষ হওয়ার আগেই বন্দুকের বিকট শব্দে রাত চিরে গেল। গার্ডের হাতে গুলি লাগতেই সে চিৎকারে মাটিতে লুটিয়ে পড়ল। অন্য কিছু বুঝে ওঠার আগেই কয়েকটা গুলি গিয়ে বিধে তার পায়ে। দুজনের আর্তনাদ পুরো ব্যাকইয়ার্ড কাঁপিয়ে দিল। ম্যানশনেও সে চিৎকার প্রতিধ্বনিত হলো। কান গর্জে বলে উঠল, হ্যাসল, চোখের ফাঁকি দিয়ে এক মেয়ে বেরিয়ে যাচ্ছে আর এখানে বসে আছিস আমার পুরো ফ্যামিলি প্রোটেক্ট করার জন্য? গার্ড দুজন গোয়ানির মধ্যে ডুবে যাচ্ছে, কিন্তু কায়ান হাঁটু মুড়ে বসে আবার চিৎকার করে দাঁতে দাঁত পিষে বলে উঠল, মনে তো হচ্ছে এখানে তোদের দুটোকে শেষ করে দে, কিন্তু প্রথমবার তাই আবারও চান্স দিলাম। একজন গোঙাতে গোঙাতে বলে উঠল, স্যার স্যার আমরা কি স্যার স্যার আমরা কি করে? কথাটা শেষ হওয়ার আগেই কায়ানের চোখ লাল হয়ে উঠল। বন্দুক তুলে আবার গর্জে উঠল, একটা কথা বলে এখানে পুঁতে দেবো স্কাউন্ড্রেল। কিছুক্ষণ পর দূরের রাস্তাটা নিস্তব্ধ হয়ে এলো। রাতের বাতাসে এক ধরনের অস্থিরতা আর আশঙ্কার গন্ধ। ঠিক সেই সময় মার্সেলের মার্সিডিজটা ধীরে ধীরে থামলো আর্সলান ম্যানশনের সামনে নয়, একটু দূরে। সেখানে ম্যানশনের আলোও ঠিকঠাকে পৌঁছায় না। সারা রাস্তা হৃদয়ে একবারও কথা বলেনি। আচমকায় নীরবতা যেন গাড়ির ভেতরটাকে আরো ভারী করে রাখে। চোখে একরাশ আক্ষেপ, বিশ্বাস ভাঙার যন্ত্রণা। হৃদয়ের গভীরে কেমন যেন কান্না জমে উঠেছে। সিট বেল্ট খুলতে তার আঙুল কাঁপছিল। শুধু রাগ নয়, তিক্ততা আর অবিশ্বাসের দহনও ছিল তাতে। গাড়ির দরজা খুলে নামার আগেই একবার মার্সেলের দিকে তাকালো। হৃদয় দৃঢ় কণ্ঠে ঠোঁট কাঁপিয়ে বলে উঠল,
থ্যাংক ইউ সব কিছুর জন্য। তবে এই সব কিছু যদি মিথ্যে হয় তবে আমার থেকে খারাপ আপনার জন্য কেউ হবে না। মার্সেলো জানলার কাছে ভর দিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল। ক্লান্ত চোখে একরাশ ছায়া ঝুলে আছে যেন। গলা ভারী, কিন্তু শান্ত কণ্ঠে বলল, এইটুকু বিশ্বাস রাখতে পারো। আর কোনো কথা নয়। সমস্ত শব্দগুলো যেন মুহূর্তে নিঃশেষ হয়ে গেল। রিদিয়া নিঃশব্দে পা বাড়ালো ম্যানশনের দিকে। হঠাৎ করে ম্যানশনের ব্যাকইয়ার্ডের কাছে এসে তার বুকটা ধক করে উঠল। চারিদিকে এমন এক অস্বাভাবিক নিরিবিলি, গেটে কোনো গার্ড নেই। অবাক হলো রিদিয়া। তার পায়ের শব্দে নিজেই নিজের কান ঝাঁজিয়ে দিচ্ছিল। আর কাছে যেতেই চোখে পড়ল ভেজা সবুজ ঘাসের উপর ছড়িয়ে থাকা টাটকা লাল রক্ত। নিঃশ্বাস আটকে গেল রিদিয়ার। হৃদয় যেন সাময়িক থমকে গেল। এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি ছিল না। পা কাঁপতে কাঁপতে দৌড়ানোর মতো হাঁটতে লাগলো মেনশনের দিকে। কিন্তু মেনশনের কাছে যেতেই আবারও বুক কেঁপে উঠল। কারণ নিচে নামার সময় যেই শাড়িটা রেলিংয়ে বেঁধে নেমেছিল সেটি আর কোথাও নেই। উপরের দিকে তাকালো, চারিদিকে খুঁজল। দুচোখে ভয় আর অস্থিরতা জমে আছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কারণ উষ্ণ নিঃশ্বাস তার কানের গোড়ায় ছুঁয়ে গেল। ঠোঁটের স্পর্শ শির দ্বারাবে বিদ্যুতের মতো নেমে এলো। রিদিয়ার কান ভিজে উঠল। ফিসফিসে স্বরে, ঠান্ডা অথচ তপ্ত শ্বাসে ভিজে উঠল তার কান। সামথিং ইউ লস্ট বেবি গার্ল? ম্যানশনের ব্যাকগেটটা ছিল একেবারে সাজানো। পাথরের রাস্তা, সমান দূরত্বে যেন ফুলের বাগান। তবুও আজ সেই সৌন্দর্য অদ্ভুতভাবে চাপা আর অস্বস্তিকর লাগে। ব্যাকগেট জুড়ে সাইপ্রাস গাছের সারি সারি ছায়া পড়ে আছে। আলো অন্ধকারে এক অদ্ভুত নীরবতা, নিস্তব্ধতার ভেতর ফোয়ারার পানির শব্দটুকু যেন অজানা আতঙ্ককে আরো স্পষ্ট করে দিচ্ছে। বাতির হলুদ আলো ঘাসের উপর লম্বা ছায়া ফেলে রেখেছে, যেন কারা খাপটি মেরে আছে। আজ ছায়ার ভেতর কোথাও অদৃশ্য চোখ তাকিয়ে আছে বলে মনে হয়। চারিদিকে পিপিলিকার নিঃশব্দ রাত। ফ্যাকাশে আলোয় রিদিয়া চারপাশে চোখ বোলাতে লাগলো। কিন্তু শাড়ির সামান্য চিহ্নও নেই। গায়ে কাটা দেওয়া অস্বস্তি বুকে জমতে লাগলো। গলার কাছটা শুকিয়ে গেল। পায়ের নিচে ঘাস শুকনো পাতার মতো শব্দ তুলল। ঠিক তখনই এক অদৃশ্য ভার যেন তার পৃষ্ঠদেশে চাপ ফেলল। আতঙ্কে শরীর জমে উঠল তার। রিদিয়া কিছু বুঝে ওঠার আগে শক্ত দুটো হাত নিঃশব্দে তার কোমরের চারপাশ জড়িয়ে ধরল। সে আঁকড়ে ধরা অনুভূতি এতটাই পুরুষালী, এতটাই দম বন্ধ করা যে তার বুক ধরফর করে উঠল। তবুও যেন নিজেকে সরিয়ে নিতে পারল না। নিজেকে কেমন মাদকতার নেশায় আটকে ফেলে দেয় সেই অজানা টান। ঘেন্না আর আকর্ষণের সংঘর্ষে শরীর বিদ্রোহ করলেও মন স্থবির হয়ে পড়ে যায়। যেন ইচ্ছার বিরুদ্ধে প্রলুব্ধকারী কোনো বাঁধনে ধীরে ধীরে ডুবে যাচ্ছে রিদিয়া। গরম নিঃশ্বাস ঘাড়বে নামতেই পুরো শরীর অবশ হয়ে এলো। হৃদয়ার কানে গরম নিঃশ্বাস লাগতেই মুহূর্তেই কানের লতি ভিজে উঠল। শিরদাঁড়ার গোড়ায় অসহ্য শিহরণ নেমে এলো। শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। চোখ মুহূর্তেই বুঝে এলো। ঠিক কিছু মুহূর্ত পর হৃদয়ার কানের পাশে গরম শ্বাস ফেলে এক ফিসফিসে কণ্ঠে, আলতো অথচ ধারালো কণ্ঠে বলে উঠল, সামথিং ইউ লস্ট বেবি গার্ল? কণ্ঠস্বরটা কানের ভেতর ঢুকতেই মুহূর্তে তপ করে জ্বলে উঠল রিদিয়ার চোখ। নিঃশ্বাস থেমে গেল। বুকের ভেতর কেউ তুলল হুড়মুড়কার অনুভূতি। কারণে স্পর্শ, এই নিঃশ্বাসের উষ্ণতা, এই কণ্ঠস্বর তো পৃথিবীটার কারো হতে পারে না, শুধু একমাত্র কায়ানের। নেশায় মরা স্বপ্ন থেকে যেন এক ছটকায় জেগে ওঠার মতো শিউরে উঠল রিদিয়া। শরীর কেঁপে উঠে তীব্র প্রতিবাদের চেষ্টা করল সেই শক্ত দাবিদার বাঁধন থেকে নিজেকে ছাড়াতে। কিন্তু পুরুষালী বাহু দুটো তার হুড়িমোড়া ঢেউ খেলানো কোমরকে আরো শিকলের মতো আঁকড়ে ধরল। ঝাঁকুনিতে রিদিয়ার হুডির ক্যাপ ঘাড়ের কাছে নামতে লাগলো। চুলের ঢেউয়ে কানের নাক ডুবে যেতে লাগলো। গরম নিঃশ্বাসে রিদিয়ার ঘাড়ের লোম খাড়া হয়ে উঠল। নিজের ইচ্ছের বিরুদ্ধে শরীর যেন কাঁপতে লাগলো অদ্ভুত এক টানে। এবার ফিসফিসে নয়, চাপা কর্কশ কণ্ঠে কায়ান হৃদয়ার কানে ঝড় তুলল। ম্যানশনের 500 মিটারের মধ্যেও তুই ছিলে না। আমি চাইলেও খুঁজে পার করতে পারতাম, কিন্তু আমি দেখছিলাম
আমার লিটল চিক্স কে কি করতে চাইছে? হৃদয় কোনো কথা বলল না, শুধু শ্বাস ভারী হয়ে উঠছে, বুক ওঠানামা করছে, আর বারবার চেষ্টা করছে হাতের সেই নির্মম গ্রিপ থেকে মুক্ত হতে। কিন্তু যতই নড়ছে, কানের আঙুলগুলো আরো হিংস্র হয়ে জোরে কোমর চেপে ধরছে। কান কয়েক মুহূর্ত চুপ, নিস্তব্ধ অন্ধকারে তার গরম নিঃশ্বাসে রাত জমে উঠল। ব্রু কুচকে দাঁতে দাঁত পিষে চাপা কণ্ঠে গর্জে উঠল। কোথায় ছিলিস? স্বরে ছিল রাগ, অধিকার, অবিশ্বাস আর পাগলামির ছোঁয়া। যেন হৃদয়ার এক নিঃশ্বাস দেরিও তার কাছে অপরাধ। বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে হৃদয়ার। যে মানুষটাকে ঘৃণা করার কথা ভাবলেও শিরদাঁড়া শক্ত হয়ে ওঠে, সে তার স্পর্শে কেন শরীর অবশ হয়ে যায়, কেন নিজেকে সামলাতে পারে না? কে দেবে এর জবাব? নিজের কাছেই কোনো উত্তর নেই, শুধু যন্ত্রণার ভারে নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, যেন অন্তরের গভীরে কোথাও একটা অস্বীকার্য টান লেগে আছে, যা ঘেন্না সত্ত্বেও তাকে প্রতিরোধ করতে দিচ্ছে না। কিছুক্ষণ লড়াই চলে মনে, রাগ, ঘেন্না, অপমান আর একটা অজানা দুর্বলতার মধ্যে। শেষমেশ শত চেষ্টায় ঠোঁট শক্ত করে বুকে কষ্ট চেপে কণ্ঠটা দৃঢ় করে বলল হৃদয়া, আপনাকে বলতে ইচ্ছুক নই। মুহূর্তের মধ্যে কায়না এক ঝটকায় ঘুরে হৃদয়াকে সামনে করে নিল। তার পরনে কালো হাফ জিভওয়ালা সোয়েট শার্ট আর আর ডার্ক গ্রে রঙের স্ট্রেট ট্র্যাক প্যান্টস, যা তার আভিজাত্য ও শক্তিশালী উপস্থিতিকে আরো বাড়িয়ে দিচ্ছিল। হৃদয়ের কালো চোখজোড়া কায়নার নীলাভ চোখের সঙ্গে মিশতেই যেন তার সারা শরীর এক অদ্ভুত স্থিরতায় জমে উঠল। তবু সে নিজের প্রতিক্রিয়া দবিয়ে রাখ। হালকা ঠান্ডা বাতাসের মধ্যে দুজনের নিঃশ্বাসের উষ্ণতা পুরো পরিবেশে এক ধরনের ঘন অদ্ভুত উষ্ণতার সৃষ্টি করলো, যা নীরবতাকে আরো গভীর করে তুলল। কায়নার নীরব চোখজোড়া যেন হৃদয়ার চোখের সঙ্গে কথা বলছিল, মুখের কোনো শব্দ ছাড়াই, শুধু চোখের ভাষায়। প্রতিটি দৃষ্টি, প্রতিটি মুহূর্ত তাদের মধ্যে নিঃশব্দ এক সংলাপ তৈরি হলো, অনুভব করা যায় কিন্তু বলা যায় না। কায়নার শরীরে জমে ওঠা রাগ তীব্র হয়ে উঠল, চোখে অগ্নি, হৃদয়ে তীব্র উত্তেজনা। হাত শক্ত হয়ে হৃদয়ের কোমর আটকে ধরল, আর এক হাত দিয়ে হৃদয়ের চিবুক স্পর্শ করলো। সেই স্পর্শে ভর দিয়ে কণ্ঠে নেমে এলো এক তীব্র আগুন। ডোন্ট টেস্ট মাই পেশেন্স রু। কোথায় গেছিলে এই রাতে? হৃদয়ের শরীর কেঁপে উঠল, রাগ আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণে। নিজের হাত দিয়ে কায়নের শক্ত হাত ছিটকে দিয়ে বলল, আমি কেন আপনাকে জবাব দেব? কিসের জন্য আপনাকে জবাব দিব? কায়নের চোখে আরো অন্ধকার জমে উঠল, ভ্রুকুচকে বলে উঠল, রু, আমি তোকে শেষবার মতো জিজ্ঞেস করছি, কোথায় গেছিলিস? কেন সিসিটিভি ফুটেজের বাইরে ছিলে? কায়ান পুরো বাক্য শেষ করতে পারল না, তার আগেই হৃদয়া মুখ চেপে কায়নের বুকে ধাক্কা দিল। কান সামান্য ভারসাম্য হারালো, কিন্তু ঝড়ের মতো হাত বাড়িয়ে হৃদয়কে আবারও বুকে আটকালো। এরপর নিঃশ্বাসটা নেই, আবারও নিঃশ্বাস ছেড়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এতে তোর যখন সমস্যা, তবে আমি পাগল কেন করতে এলে? বলেছিলাম না আমার থেকে দূরে থাকতে? হৃদয়া নিজের হাত ছাড়িয়ে পেছনে পা বাড়াতে বাড়াতে কায়নের দিকে এক তিক্ততার দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আপনি একটা দুশ্চরিত্র, একটা শয়তান। কথাটা শুনতেই কায়ন মাথা উঁচু করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে হৃদয়ের দিকে পা বাড়াতে বাড়াতে ঠোঁটের কোণে এক বাঁকা হাসি টেনে বলে উঠল, হ্যাঁ রিয়েলি? সে তোর কি দেখে মনে হলো আমি দুশ্চরিত্র? নিজেই তো প্রমাণ দিচ্ছেন, আমাকে কেন বলতে হবে? আমার তোর কাছ থেকে প্রমাণ চাই। আমার সামনে থেকে সরে যান। হৃদয়া কায়নের দিকে কথা ছুড়ে দিতেই কায়নের ঠোঁটের কোণে বাঁকা হাসি আরো তীব্র হলো। পাশে থাকা ফাউন্টেনের বিন্দু বিন্দু পানি তাদের চোখে মুখে পড়তে লাগলো। হৃদয়ার পায়ের পেছন ফাউন্টেনের গায়ে ঠেকে যেতেই ভারসাম্য হারিয়ে ফাউন্টেন পানির মধ্যে পড়ে যেতে লাগছিল। তখন এক ঝটকায় কায়ন হৃদয়ার হাত টেনে বুকের মধ্যে মিশিয়ে নিল। মুহূর্তেই হৃদয় আবার নিজেকে ছাড়াতে যাবে, তখন কায়ান হৃদয়াকে নিয়ে ফাউন্টেনের দিকে ঝুঁকে গেল। হৃদয়ার কোমর ধনুকের মতো বেঁকে গেল। কায়ান হৃদয়ের উপর ঝুঁকে পড়ল। উপর থেকে ঝরে পড়া ফাউন্টেনের বিন্দু বিন্দু পানি ছুঁয়ে যাচ্ছে তাদের। হৃদয়ের চুল খুলে পড়তেই চুলের আগা ছুঁয়ে গেল নিচে থাকা পানিতে। কায়ানের সোয়েট শার্টের পৃষ্ঠদেশ ভিজতে লাগলো উপর থেকে আসা পানির বিন্দুতে। ফাউন্টেনের আলোয় আলোকিত হচ্ছে তারা দুজন। হৃদয়ের চোখ বড় বড় হয়ে উঠছে, গলার শিরা যেন বাইরে বেরিয়ে আসবে। অন্যদিকে কায়ান ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে উঠল,
এত তেজ কেন তোর? আমি কেন বুঝতে চাস না রু? রিদিয়া গলার রক টেনে কায়নের বাহুর কাপড় হাতের মুঠোয় নিয়ে বলে উঠল। কি করব বুঝে? কথাটা শেষ হতেই দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। এরপর কায়ান হৃদয়কে আবারও উঠিয়ে নিল। সোজা হয়ে দাঁড়াতেই কায়ান হৃদয়ের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে বলে উঠল। আমাকে তুই তোর করে নিবি। ফাউন্টেনের পানি ঝরছে, বাতাসে ঠান্ডা, আর তাতেও উষ্ণ শরীরের স্পর্শের উত্তাপ। দুজনের নিঃশ্বাসের গরম মিলিয়ে এক অদ্ভুত ভারসাম্যহীন উত্তেজনা তৈরি করছে। কায়নের কথাটা শুনতেই হৃদয়ার পেট মুচড়ে উঠল। কিন্তু তৎক্ষণাৎ মনে পড়ে গেল মার্সেলের বলা কিছু কথা। মনে পড়ে গেল তার দেখানো ফটোয় কিছু নানা রকম মুহূর্ত, যেখানে ছিল লায়লা বাদে অন্য এক রমণী। সব আবেগ অনুভূতি চুরমার করে নিজের মুখ ঘুরিয়ে তিক্ততা ভরা কণ্ঠে বলে উঠল। জীবনে মরতে রাজি, তবু আপনার হতে রাজি না। সরে যান দুশ্চরিত্র লোক। মরতে শব্দটা শুনতেই কায়নের নীল চোখ দুটোতে আগুন জ্বলে উঠল, যেন ভেতর থেকে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে আর প্রতিটি নিঃশ্বাসের জ্বালা ছড়াচ্ছে। হৃদয়ার বাহুতে কায়নের হাতের গ্রিপ আরো শক্ত হয়ে উঠল। কায়নের বুকের মধ্যে কেউ যেন ছুরি মেরে দিল। এই মেয়ের মধ্যে বাঁচতে চাইছে, আর সে কিনা এরকম বলছে। এই মেয়ে কেন এরকম করছে? সে তো নিজের ভুল শোধরাতে এসেছে, তাকে কি ভুল শোধরানোর মতো কোনো চান্সই দেবে না? এত কেন ঘেন্না এই মেয়ের চোখে মুখে? আর এই মেয়ে কোথায় ছিল? মুহূর্তে এসব ভাবনা ছুঁড়ে ফেলে হৃদয়াকে শূন্যে তুলে নিজের কাঁধে তুলে নিল। শরীর ভেসে যাচ্ছে কায়নের শক্ত কাঁধে। পেছনের ভিজে সোয়েট শার্টে মুখ ঘষে যাচ্ছে, আর কায়নের দুই হাত সরিয়ে গেল হৃদয়ার কোমরের নিচে। ঠিক যেন কেভম্যানের মতো হৃদয়াকে উঠিয়ে নিল। হৃদয়া ছটফট করতে করতে চিৎকার করে বলে উঠল। ছাড়েন, নামায় কোথায় নিয়ে যাচ্ছেন? কান ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে কোনো জবাব না দিয়ে শব্দ করে পা ফেলতে লাগলো। কিছু মুহূর্ত পর আলো ছড়ানো আগুনের মতো গম্ভীর কণ্ঠে বলে উঠল। নিজের চরিত্রকে দূষিত করে তোকে শিক্ষা দিতে, যেন মরণ শব্দটা তোর মুখে আর না শুনতে পারি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে হৃদয়ার চোখ আরো বড় হয়ে উঠল। গলার কাছে নিঃশ্বাস আটকে গেল। হৃদয় কেঁপে উঠল। শরীরের প্রতিটি কোণ থেকে উত্তেজনার ভয় বেরিয়ে আসে। সে মুহূর্তে নিজেকে হারাতে চেয়েছিল, কিন্তু কায়নের শক্ত হাত আর গভীর কণ্ঠ তাকে স্থির করে রেখেছে। হালকা আলোয় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কায়নের ভারী পায়ের শব্দ। দেয়ালের স্যাঁতস্যাঁতে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে প্রতিটি পদক্ষেপ, আর তার কাঁধে ঝুলে থাকা হৃদয়া ছটফট করে কাঁদছে। মরি হয়ে চেষ্টা করছে শরীর ছুঁড়ে নিচে নামার। হৃদয়া চিৎকার করে বলে উঠল। আমি কিন্তু আরো জোরে চিৎকার করব এক্ষুনি নিচে না নামালে। As your wish, chicks. You can do whatever you want, but I want to let you go. I don't fucking care about anyone. কানের সোজাসাট্টা কথায় হৃদয় একটু ভয় হতে লাগলো। কথাগুলো হৃদয়ের বুকের ভেতর বরফের মতো ঢুকে গেল। ভয়ে তার চোখে মুখে নিঃশ্বাস জমে উঠল। একটু ঢোক গিলে কাপা কণ্ঠে বলে উঠল। আপনার সমস্যা কি? আর কি চাই আপনার? যা চাই, যাকে চাই তাকে শিক্ষা দিতে চাই, কারণ তাকেই প্রয়োজন। কায়নের কথা শেষ হতেই মুহূর্তেই দুজন গার্ড একটা গেট খুলে দিল। গার্ড দুজন অবাক হয়ে তাকাতেই কায়নের এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাদের মাথা নিচু হয়ে গেল। এরপর এক সুড়ঙ্গ ধরে কায়ন নিচে নেমে যেতে লাগলো। তা বুঝতেই হৃদয়ের চোখ বড় বড় হয়ে গেল। মুহূর্তেই গা ঠান্ডা হয়ে গেল। এই লোকটা কি সত্যি সত্যি তাকে মেরে দেবে নাকি? গলা ছেড়ে চিৎকার করতে লাগলো হৃদয়া। শয়তান বদমাস, ছাড় আমায়। আমি তোর হাতে মরতে চাই না। কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? আমায় ছাড়। কিন্তু কায়ন কোনো জবাব দিল না। হৃদয়া তখন মরিয়া হয়ে কায়নের কানে ঝাঁপিয়ে কামড় বসিয়ে দিল। কায়নের চোখ মুখ খিচ ধরে গেল। দাঁত চেপে গর্জে উঠল। Yes, my desire. Yes, give me more bite. I'll return everything. Just wait. শয়তান অ্যানাকোন্ডার বাচ্চা, ছাড় আমায়, নইলে তোর চুল ছিঁড়ে ফেলবো। হৃদয়ের কথা শেষ হতেই কায়ন শ্বাস চেপে চোখ লাল করে ফিসফিস করল। Yes, baby. You have the power. এই বলতে বলতে কায়ন পৌঁছে গেল এক কালো কাচে ঘেরা গেটের সামনে। বায়োমেট্রিক অ্যাক্সেসে নিজের ফিঙ্গার প্রেস করতেই দরজা খুলে গেল। দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই হৃদয় এদিক ওদিক তাকাতেই দেখতে পেল হালকা হলুদ আলোয় সাজানো কেবিনের জুড়ে নানা রকম বন্দুক, চাকু,
ছুরি, চাবুক, স্টিক ব্যাট ও আরো অসংখ্য নিষ্ঠুর যন্ত্র। কায়ান পা বাড়াচ্ছে আর এক একটা কেবিন পেরিয়ে যাচ্ছে। হৃদয়ের শরীর থেকে রক্ত যেন পায়ের নিচে নেমে যাচ্ছে। কায়ানের কাঁধে বসেই হৃদয়ের হাত পা এখন থরথর করে কাঁপছে। হঠাৎ চিৎকার ছেড়ে কান্না জুড়ে দিল। হারামির বাচ্চা, পাষাণ্ড লোক, ছাড়ামায়, আমি এখানে মরতে চাই না। কথাটা শুনতেই কায়ানের ঠোঁটের কোণে টানলো এক অদ্ভুত হাসি, অথচ ভয়ঙ্কর শান্ত। তার চোখ এক ঝলকে জ্বলে উঠল, যেন সেখানে দহনে নেভানো আগুন আবারও দাউ দাউ করে জ্বলে উঠতে চাইছে। সে নিচু স্বরে বলল, বাট ইস রু, তোমার শিক্ষা এগুলো দিয়ে দেবো না, ডোন্ট ওয়ারি। এগুলো তাদের জন্য যারা আমার পথে বাধা দেয় আর বিশ্বাসঘাতকতা করে। এরপরই আরেকটা দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো নীল আলোর তীব্র ছটা। রুমটা যেন হঠাৎ করেই অন্য এক বাস্তবতায় নিয়ে গেল। লম্বা টেবিল, পাশে দুটি মাত্র চেয়ার, দেয়াল জুড়ে কাঁচ ঘেরা ক্যাবিনেট, আর ভেতরে সাজানো অগণিত পোশাক। এক কাঁচে ঘেরা শাওয়ার রুম আর দূরে বিশাল নরম সোফা। এ দৃশ্য প্রত্যেক সেকেন্ডে হৃদয়ের শরীরের ভেতর অস্বচ্ছ আতঙ্ক বাড়িয়ে দিচ্ছিল। এ যেন বন্দি দশার বিলাসিতা, যেখানে মুক্তির কোনো দরজা নেই। কায়ান মুহূর্তেই টেবিলের উপর বসিয়ে দিল হৃদয়াকে। হৃদয় কায়ানের থেকে ছাড়া পেতেই পালাতে যাবে, কিন্তু তার আগেই কায়ান হৃদয়ের পা ধরে কোমলভাবে টেনে নিজের কাছে টেনে নিল। তৎক্ষণাৎ কায়ান হৃদয়ের উপর ঝুঁকে গেল, হৃদয়ের হাত দুটো নিজের কবজিতে নিয়ে নিল। এরপর হৃদয়ের কানের কাছে গরম নিঃশ্বাস ফেলতে ফেলতে ফিসফিস করে বলে উঠল, কে যেন বলছিলিস জীবনে কি করবি? হৃদয় পা দিয়ে সামনে কায়ানকে আঘাত করে যাচ্ছে, কিন্তু কায়ানের কোনো প্রতিক্রিয়া নেই। হয়তো সে আগে থেকেই জেনে গেছে এই মেয়ের সব আঘাত। আবার অন্যদিকে কায়ানের গরম নিঃশ্বাসে দুর্বল হয়ে পড়ছে। হৃদয় চাইছে না নিজেকে আর দুর্বল করতে। সে এখন কি করবে? হৃৎপিণ্ড যেন গলা পর্যন্ত উঠে এসেছে। হৃদয়ের গলা শুকিয়ে গেছে, তবুও নিজের রাগ উগরে বলে উঠল, জীবনে মোর। বাক্য সম্পূর্ণ করতে পারল না। তার আগেই কায়ানের ঠোঁটজোড়া আঁকড়ে ধরল হৃদয়ের গোলাপি অথরজোড়া। হৃদয়ের চোখ বড় বড় হয়ে গেল, পেটের মধ্যে আবারও মুচড়ে উঠল। এরপরই রুমের মধ্যে বেজে উঠল ভারী নিঃশ্বাসের শব্দ। হৃদয়ের ঠোঁটের মিষ্টতায় ডুবে যাচ্ছে কায়ান। একবার উপরের ঠোঁট, একবার নিচের ঠোঁট, যেন পাগলামের চরম সীমায় পৌঁছে গিয়েও শান্তি পাবে না। হৃদয়ের শরীর কায়ানের উষ্ণতায় যেন অবশ হয়ে যাচ্ছে। সে উঠে যেতে চাইছে, কিন্তু পিঠ যেন আটকে আছে। হৃদয়ের দম বন্ধ হয়ে আসছে। প্রায় 10 মিনিট পর কায়ান হৃদয়ের ঠোঁট ছাড়তেই দুজনেই তীব্র নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একে অপরের দিকে তাকিয়ে পড়ল। এরপর কায়ান হৃদয়ের দিকে তাকিয়ে নেশাভরা কণ্ঠে বলে উঠল, ওই ওয়ার্ড এরপর আর কখনো মুখে আনবে না, আমি তোমার নিঃশব্দ করে দেব। হৃদয় এরপর কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই কায়ান হৃদয়ের গলায় মুখ ডুবিয়ে নাক দিয়ে স্লাইড করতে করতে হাসকি কণ্ঠে বলে উঠল, নাও টেক ইউর রিটার্ন গিফট। হৃদয়ের শরীর নিস্তেজ হয়ে আসছে, সব শক্তি হারিয়ে যাচ্ছে, পাগল হয়ে উঠছে। কান সহ গাল দুটো লাল হয়ে উঠছে। এই লোকটার জন্য এতটা ঘেন্না জন্মেছে, তবুও কেন এই অনুভূতি? কেন মাতাল হয়ে উঠছে? না চাইতেও হৃদয়ের মুখ থেকে বেরিয়ে এলো গোঙানি ভরা কণ্ঠ। কান যেন মুহূর্তে ভারসাম্য হারিয়ে হৃদয়ের গলায় চিহ্ন আঁকতে শুরু করলো। ব্যথায় হৃদয়ের চোখের কোণে পানি গড়িয়ে পড়ল। কানের গোঙানি ভেসে উঠছে রোমের মধ্যে। নিজের হাত চলে গেল হৃদয়ের হুডি গলে ভেতরে। উধরে চলতে লাগলো হাতের খেলা। হৃদয়ের হাত গলে গেল কানের চুলে। মুহূর্তেই কানের মুখ থেকে গোঙানির মধ্যে বেরিয়ে এলো, Oh my dear Ru, I want to ask my healer.